আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরী। ডক্টর চৌধুরী, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মঞ্জুর ভাই, একটা বিষয় নিয়ে তো আলোচনা করতেই চাই। অনেকে হয়তো একটু সেন্সিটিভ মনে করেন, আহ, আলোচনা কিভাবে করবেন অনেকে বুঝতে পারেন এবং এটা একটা ব্রাত্য বিষয়ে পরিণত হয়েছে। এটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশে আপনি যত জায়গায় আমি যাই, মানুষের সঙ্গে কথা বলি, রাস্তাঘাটে কথা বলি, তাদের মুখে কিন্তু আওয়ামী লীগ শব্দটা উচ্চারিত হয়। আওয়ামী লীগ নিয়ে এক ধরনের প্রত্যাশা কথা উচ্চারিত হয়, এক ধরনের হতাশার কথা উচ্চারিত হয়, এক ধরনের আশাবাদের কথা উচ্চারিত হয়, এক ধরনের হাহাকার আমি আওয়ামী লীগকে ঘিরে কিন্তু শুনতে পাই। এর মধ্যে আমাদের সরকার, নতুন সরকার এসে জাতীয় সংসদে আওয়ামী লীগ সংক্রান্ত যে অধ্যাদেশটা অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, সেই অধ্যাদেশটাকে আইনে রূপান্তরিত করেছে এবং আইনে রূপান্তরিত করার ফলে আওয়ামী লীগের কোন রাজনৈতিক কর্মকাণ্ড চলতে পারবে না, এই আইনটা হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড চলতে পারবে না, আইন যেহেতু আছে কিন্তু মানতে হবে। আইনটাকে আমি অপছন্দ করি, কালো আইন মনে করি। এভাবে নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করাটাকে আমার কাছে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর বলে মনে হয় পুরো গণতন্ত্রের জন্য। তারপরেও আইন তো আইন। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ বলতে আসলে আপনি কতটুকু বুঝেন? তার মানে কি? আমি একটু বড় করে ভূমিকাটা দিই, যাতে নিয়ে আপনাদের বলাটা হয়তো বা সহজ হতে পারে। বলা হয়েছে যে যতদিন পর্যন্ত তাদের বিচার সম্পন্ন না হবে, ততদিন পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। তার মানে একটা বিচার হওয়ার একটা বিষয় কিন্তু এখানে আছে। বিচার হওয়া মানে কি? হয় দল হিসেবে আওয়ামী লীগ গিলটি হবে, অথবা দল হিসেবে আওয়ামী লীগ নট গিলটি হবে। হয়তো তখন যে দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা গিলটি হবেন, অথবা তাদের কেউ কেউ গিলটি হবেন, কেউ কেউ নট গিলটি হবেন, কিছু একটা হবে। তো আমি যদি ধরে নিই হাইপোথেটিক্যালি যে আদালতে আওয়ামী লীগের দল হিসাবে নিষিদ্ধ করার মতো কোনো কারণ আদালত দেখতে পেল না, তাহলে আওয়ামী লীগের রাজনীতি আবার চালু হয়ে যাবে। এখন ধরা যাক যদি সে চালু হয়, আজকে থেকে 6 মাস পরে ধরা যাক, আমি ধরে নিচ্ছি, অথবা 1 বছর পরে হোক, যদি আওয়ামী লীগের রাজনীতি আবার চালু হয়, ঠিক এই লম্বা বিরতির পর আওয়ামী লীগের কি সে অ্যাবিলিটি আছে যে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ভাবে তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালু করতে পারবে, অথবা নেতৃত্বে চেঞ্জ কিনা করতে হবে কিনা? আপনি কি, আপনার অবজারভেশনটা কি? একটু বড় হয়ে গেল প্রশ্নটা, সরি। না, আপনি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা বলছেন। এখানে একটা পিওরলি একটা রাজনৈতিক বিষয়কে আপনার লিগ্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্কে আটকানোর চেষ্টা করা হচ্ছে। আমিও আপনার মতো একমত যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয়, কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এইখানে নিষিদ্ধ করা মানে হচ্ছে যে তারা কোন রকমের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পলিটিক্যাল পার্টির ভিতরের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকাণ্ড, যেমন তাদের আপনার কমিটি করা বা কাউকে পানিশমেন্ট দেয়া, কাউকে বহিষ্কার করা, এটা তো বন্ধ করা করে না। এটা তো তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, পার্টির ইন্টারনাল বিষয় আছে। এই একটা বিষয় আপনি বিবেচনায় নিতে পারেন। মানে সম্পূর্ণভাবে, অর্থাৎ নিষিদ্ধ যদি অর্গানাইজেশন করা হয় এবং তার যারা সদস্য বা অফিস বেয়ারার, তারাও তো আইনি আপনার আইন ভঙ্গ করছে বলে প্রতীয়মান হবে এবং তাদের পানিশমেন্ট দিতে পারে সরকার ইচ্ছে করলে। এটাও কি আপনার কিন্তু চিন্তা করতে হবে, ওই লাইনেও চিন্তা করতে হবে। সবকিছু মিলাইলে আমি মনে করি কি রাজনৈতিক বিষয়টাকে রাজনৈতিক ভাবেই রাখা উচিত ছিল, কিন্তু বাস্তবতার আলোকে
সরকার এই ডিসিশনটা নিয়ে নিছে। এবং ডিসিশনটা নিয়ে নেওয়ার পেছনে আরো কিছু কারণ ছিল। আপনি বললেন যে এরা কি রাজনৈতিক ভাবে সংগঠিত হতে পারবে কিনা। অ্যাকচুয়ালি আওয়ামী লীগ বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক ছিল না, দল ছিল না। এটা ছিল অনেক ধর মাস্তান, তারপর টাকা আলা, তারপর এই ধরনের গ্রুপের হাতে চলে গেছিল পার্টিটা। একেবারেই পার্টিটা চলে গেছিল। আপনি দেখবেন যে যুবলীগের সকল কমিটি কিন্তু কিনতে হইতো। যারা 25 লাখ 30 লাখ টাকা দিয়ে একটা কমিটি কিনে আনে, তাদের কাজই তো ছিল মানুষের লুটপাট করা। এটা কিন্তু সব আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন বলেন, মূল সংগঠন বলেন, টাকার লেনদেন হতো। তার ফলে প্রকৃত রাজনীতিবিদরা আওয়ামী লীগ থেকে বহুত আগেই তাদেরকে ছিটকে পড়েছেন। সেখানে আছে মাস্তান, সেখানে আছে আপনার লুটেরা, সেখানে আছে। সুতরাং ওই পরিপ্রেক্ষিতে কিন্তু ডিসিশনটা একেবারে যে অযৌক্তিক ছিল তা কিন্তু না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে আওয়ামী লীগের যে বর্তমান যে নেতৃত্ব, এই নেতৃত্ব মানে যাদের কারণে, যাদের হাতে আওয়ামী লীগের সরকারের পতন ঘটলো, আপনার বক্তব্য যে এরা আসলে আওয়ামী লীগের আদর্শে রাজনীতি ছিল না, এরা আসলে লুটপাট করার জন্য এই বড় বড় পদগুলো নিজেরা আপনার নানাভাবে টাকা দিয়ে কিনে নিয়েছিল। তাই যদি হয়, তারাও তো, তারাই তো এখন আছে, তারাই তো এখন বিভিন্ন সময় যে অনলাইনে দেশের বাইরে থেকে মাঝে মাঝে আপনার মানে মেসেজ দিচ্ছে, কথা বলছে, ওই লোকগুলি তো। তাহলে ওই লোকগুলির নেতৃত্বে দল থাকা আর নিষিদ্ধ হওয়া পার্থক্যটা কি? শুনেন, ওই লোকগুলি যখন বক্তব্য রাখে বিদেশ থেকে, বিভিন্ন ভাবে নানাবিধ কথা বলে, তাদের সেই বক্তব্যের সাথে আওয়ামী লীগেরই কত পার্সেন্ট লোক একাত্মতা প্রকাশ করে। আমি তো দেখেছি তাদেরকে গালাগালি করা হয়। কারণ তারা প্রভূত টাকা পয়সা চুরি করে বিদেশে পয়সা এখন এখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের বলছে তোমরা মিটিং করো, বমবাজি করো, মিছিল করো, কিন্তু তারা নিরাপদে আছে। এট দ্য সেম টাইম দেশের ভিতরেও যে আওয়ামী লীগের যে বর্তমান নেতৃত্ব, আপনার উপজেলা বলেন, ইউনিয়ন বলেন, ডিস্ট্রিক্ট বলেন, তারা কারা? তারা কি প্রকৃত রাজনীতিবিদ? তারা রাজনীতিবিদের নামে তারা তো লুটপাট করছে। আপনি একটা কমিটি মেম্বারকে পাবেন, কমিটি মেম্বার, আমি আওয়ামী লীগের সকল সদস্যের কথা বলবো না, যে কমিটি মেম্বারকে পাবেন যে তারা কোনো না কোনো রকমের অপরাধের সাথে জড়িত ছিল না। হয়তো সবাই খুনের সাথে জড়িত ছিল না, কিন্তু তারা চাকরি বিক্রি করছে, তারা আপনার ওই যে ভিজিটি কার্ড বিক্রি করছে, তারা আপনার মানুষের জমি দখল করছে, বিচারের নামে মানুষের কাছ থেকে টাকা পয়সা শোষণ করে নিছে। অনেক রকমের, বহু রকমের অপরাধের সাথে তারা জড়িত ছিল, যেগুলি সবই বেশিরভাগই ফৌজদারি অপরাধ। কিন্তু সেইগুলি তো কোনো বিচার হয় নাই, ইউনুস সরকারও করে নাই, এই সরকার করবে কিনা আমি জানি না। এদের বিচার হওয়া উচিত ছিল, তাহলে আপনার পলিটিক্যাল রিফর্মের দিকে এক ধাপ এগিয়ে যেত। কিন্তু এইসব লোকগুলি আপনি সারা বাংলাদেশে আপনারা হয়তো পাবেন, কমিটিতে ছিল কিন্তু কোনো দুর্নীতি করে নাই, রেয়ার কেস। তাদের এরকম যদি পান, তাকে স্যালুট দেবো, কিন্তু আপনি পাবেন না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখছি যে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব সকল স্তরে, ইউনিয়ন থেকে একেবারে সেন্ট্রাল পর্যন্ত, তারা প্রকৃত রাজনীতিবিদ না। তারা যারা ছিল রাজনীতিবিদ তারা কিন্তু লুটেরা হয়ে গেছে টাকার উদ্দেশ্যে, টাকা কিভাবে বানাইতে হবে। তো সুতরাং একটা পলিটিক্যাল পার্টির মৃত্যু তো আপনার 5ই অগস্টে হয় নাই। এই পলিটিক্যাল পার্টির মৃত্যু আপনার 2014 সাল বা কিংবা তার আগে থেকেই শুরু হয়েছে। গোড়া পস্তে পস্তে একটা খোলস ছিল আওয়ামী লীগের। এত বড় একটা দল, এত বড় একটা দল, যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, যে দলটা গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করার জন্য, সেই দলটাই কিন্তু একবার বাকশাল করে ফেললো। আপনি চিন্তা করে দেখেন, বাকশাল ছিল নর্থ কোরিয়া মডেলের। একেবারে সর্বনাশ হয়ে যেত বাকশাল যদি আপনার টিকে থাকতে পারতো, চালু হয়ে যেত। আবার শেখ হাসিনার নেতৃত্বে এই দলটাকে আবার ডিক্টেটরের দিকে চলে গেল, নর্থ কোরিয়ার কাছাকাছি নিয়ে চলে যাচ্ছিল। যাই হোক, জনগণ এটাকে ঠেকাই দিতে পারছে। কিন্তু যে আওয়ামী লীগের আপনার তাদের অধিকারের কথা আমরা বলি, রাজনৈতিক অধিকারের কথা আপনি বলেন, আমিও বলি, কিন্তু আমি চিন্তা করে দেখছি কাদের আমরা রাজনৈতিক অধিকারের কথা বলবো, যারা আপনার এখনো হুমকি দেয় মানুষজনকে, এখনো লুটপাটের আশা দেখে, এখনো স্বপ্ন দেখে যে তারা আইসা আবার সেই লুটপাট করবে, খুন খারাপি করবে। তাই সেই পার্টি, সেই লোকজনের রাজনৈতিক অধিকারের জন্য কোন রকম কথা বলতে আমি আর রাজি না। আমি মনে করি যে আওয়ামী লীগের রিফর্ম করা উচিত, তাদের সংশোধন করা উচিত। তারা কি এনালাইসিস করছে যে কি কারণে তাদের পতন হইলো? তারা কি কোনো জায়গায় কোনো একটা রিপেন্টেড হয়েছে যে এতগুলি লোক মারা গেছে, যেভাবেই হোক মারা গেছে, তার জন্য কি তারা একটু
মানে কি বলবো, তাদের ভিতরে অনুশোচনা আছে। তারা সবসময় বলে, নানাবিধ থিওরি দেয় যে এখান থেকে আসছে, ওইটা করছে, সেটা করছে। আসলে বাংলাদেশের সকল জনগণ অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে গিয়েছিল। তাহলে আপনি আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ দেখছেন না, নাকি এই নেতৃত্বে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ? এই নেতৃত্ব যেভাবে আছে, এই যে ধরেন 18 মাস 2 বছর প্রায় হয়ে যাচ্ছে, এই নেতৃত্ব রাইখা আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আমি দেখি না। শুনেন, রাজনীতিতে আপনার পার্মানেন্ট ডিফিটও নাই, আবার অটোমেটিক কামব্যাকও নাই। আপনার যদি আওয়ামী লীগকে ফিরে আসতে হয় 2-3 বছরের মধ্যে, তাহলে তাদের এই নেতৃত্বকে সরাই দিয়ে নতুন নেতৃত্ব আনতে হবে, স্বচ্ছ নেতৃত্ব আনতে হবে। এবং দুর্নীতির এগেনস্টে তাদের একটা স্ট্যান্ড নিতে হবে। যেসব লোকজন তাদের ভিতরে দুর্নীতি করছে তাদেরকে পার্টি থেকে বের করে দিতে হবে। নতুন একটা স্বচ্ছ নেতৃত্ব যদি আসে, আওয়ামী লীগের মতো একটা বড় পার্টিতে আছে, তাদেরকে সামনে এগিয়ে আসার সুযোগ করে দিতে হবে। এই সরকারও পারে, দেশের জনগণও পারে। আওয়ামী লীগের নেতৃত্ব যারা আছে এখন, তারা তো ছাড়বে না, তারা তো পার্টিকে হোল্ড করে রাখতেছে, ধরে রাখতেছে। না, এখন মানে এটা কিন্তু অনেকে বলে, মনে করেন আমাদের দেশে থাকা অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা মোটামুটি তারা আওয়ামী লীগের আমলেও কিন্তু আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত ছিল, নির্যাতিত ছিল, কিন্তু তারা বঙ্গবন্ধুর দল এটা মনে করে দলটাকে তারা ধরে রেখেছিল, এবং এই দলটার প্রতি তারা এক ধরনের নীরব সমর্থন তারা দিয়ে দিত। তো তারা তো এই কথা বলেন আমার সঙ্গে, বিভিন্ন সময় হতাশ হয়ে পড়েন। সেটা হলো যে সেই হাসিনা তো একটা জগদ্দল পাথরের মতো এই দলের মাথায় চেপে আছে। শেখ হাসিনা যতক্ষণ নিজে থেকে সরে না যাবে, ততক্ষণ পর্যন্ত তো অন্য কারোর পক্ষে সম্ভব নয় তাকে বাদ দিয়ে কিছু করা। মানে ওনারা প্রত্যাশা করেছিলেন যে শেখ হাসিনা নিজেই বলবেন যে আমি আর ক্যামেরা থাকবো না, বাইরে থেকেই বলুক, যেভাবে বলুক বলবেন আমি আর থাকবো না, তোমরা তোমাদের মতো করে করো। কিন্তু উনি তো এখনো, ওনার ভাব ভঙ্গি শুনলে মনে হয় যে উনি এখনো প্রধানমন্ত্রী আছেন। হ্যাঁ, এরা ধরে ফেলাবো, এরা মেরে ফেলাবো, এরা কেটে ফেলাবো, এই যে একটা ভাব। এবং ওনার যারা সাংঘাত হিসেবে আছেন, বিভিন্ন রকম ওনার আত্মীয় স্বজন দেশের বাইরে আছেন, সাহাবি। নানা রকম, হ্যাঁ, তারা যেগুলো বলা বলি করছে যে ভাবখানেই তারাই এখনো ক্ষমতা আছেন। তো এইভাবে চলতে থাকলে আপনি যে প্রত্যাশা করছেন যে একটা, মানে আপনার ওই দুর্বৃত্তদেরকে বাইরে রেখে একটা আওয়ামী লীগের একটা গণতান্ত্রিক ধারায় দলকে এগিয়ে নেওয়া, সেই সম্ভাবনা আপনি কতটুকু দেখেন? আমি আপাতত সেই সম্ভাবনা দেখি না। এই কারণে আমি দেখি না যে গত 18 মাস, প্রায় 2 মাস 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, তাদের ভিতরে সেই ধরনের কোনো চেতনা, এই যে বর্তমান নেতৃত্বের কোনো উন্মেষ হয়েছে যে আমরা ভুল করছি, বা আমাদেরকে রিফর্ম করা দরকার, আমাদেরকে পুনর্বিন্যাস করা দরকার, পুনর্গঠন করা দরকার। তারা কিন্তু ওই একইভাবেই আছে, একেবারে যেভাবে ছিল সেইভাবে মনে করো ওইটাই কারেক্ট ছিল, ওটা কারেক্ট ছিল না। সেই জন্য জনগণ যে ফুঁসে উঠছিল তাদের বিরুদ্ধে, তাদের দুর্নীতি, তাদের অপশাসন, দুঃশাসন, গুম, ক্রস ফায়ার, এগুলির বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তাদের বিরুদ্ধে চলে গেছে। এই বোধোদয়টা তাদের কিন্তু হয় না, তাদের নাই। এই বোধোদয় যেদিন হবে, সেই দিন হয়তো তারা চিন্তা করবে যে আমরা পার্টিকে পুনর্গঠিত করি। পুনর্গঠিত পার্টি ছাড়া আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই। শুনেন, বাংলাদেশে অনেক বড় বড় পার্টি কিন্তু বিলীন হয়ে গেছে। আপনি দেখেন যে মুসলিম লীগ সে পাকিস্তান আসলে কিন্তু মুসলিম লীগের নেতৃত্বে, এবং মুসলিম লীগ সারা বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল মিলে কিন্তু লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ছিল শেরে বাংলার সময় বলেন, ওই পাকিস্তান হওয়ার আগে। সেই পার্টি কোথায় গেছে? সেই পার্টি কিন্তু চলে গেছে, আপনার বিলীন হয়ে গেছে, বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে গেছে সেই মুসলিম লীগ। আপনি ধরেন শেরে বাংলা দল কেএসপি, তারা ক্ষমতায় ছিল, কেএসপিও তো নাই। ভাসানীর যে দল, ভাসানী যে আওয়ামী লীগের অ্যাকচুয়াল প্রতিষ্ঠাতা, সে ভাসানীরও তো বড় দল ছিল। সে ভাসানী বিভক্ত হইতে 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 শেষ পর্যন্ত ভাসানীর দল ইতিহাস হয়ে গেছে। আওয়ামী লীগ যে বড় দল টিকে থাকবে চিরকাল, অটোমেটিক কামব্যাক হবে, এটাও কিন্তু সঠিক না। কামব্যাক হবে, তবে সহজে হবে না। 2-3 থেকে 5 বছরের মধ্যে তারা হয়তো পলিটিক্যাল, ক্রেডিবল পলিটিক্যাল ফোর্স হিসেবে আসতে পারে। ক্ষমতায় যাওয়া পরের কথা, আগে হচ্ছে পলিটিক্যাল ফোর্স হিসেবে তারা আসতে পারে কিনা। তাদের আসতে হইলে, পার্টিকে আপনার রিফর্ম করতে হবে, পুনর্গঠন করতে হবে,
এবং কতগুলি জিনিস কি ট্রাস্ট ডেফিসিট। মানুষ তো আওয়ামী লীগের দুর্নীতিবাজ বলে, আওয়ামী লীগের কে তো তারা বলে না যে একটা অনেস্ট পার্টি বলে না, তাদের বলে অনেক দুষ্কর্মের হোতা আওয়ামী লীগের এইসব নেতৃত্ব। এইসব নেতৃত্বকে বাদ দিতে হবে। এখন বাদ দিবে কে? উইল বেল দ্য ক্যাট, দ্যাটস দ্য প্রবলেম। এখানেই আমরা তো আটকে গেছি। সেই জন্যই আমি মনে করি যে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখানে আরেকটা বিষয় আমি বলি আপনাকে, আরেকটা বিষয় আমি খেয়াল করেছি, এটা হলো আওয়ামী লীগকে করাপ্ট বলে, এটা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগকে কিন্তু ক্যাপাবল বলে, বলে যে এরা কিছু করতে পারে। এখন যতক্ষণ পর্যন্ত দেখেন, মানুষ কিন্তু, আমাদের দেশের মানুষের সাইকোলজি কিন্তু বড় অদ্ভুত। তারা চুরি করে একটা কাজ করলে, যেমন ধর আমি উদাহরণ দিয়ে বলি, যেমন মেট্রো রেলে অনেক টাকা চুরি হয়েছে বলা হচ্ছে। এখন এই চুরিটা আপনি এস্টাবলিশ করতে পারবেন কখন? যখন আপনি এর চেয়ে কম খরচে একটা মেট্রো রেল করতে পারবেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা কিন্তু মেট্রো রেলের এক্সটেনশন করেছে, এবং সেই এক্সটেনশনের যে প্রজেক্টটা, যে প্রকল্পটা পাস করছে, ওখানে কিন্তু খরচ এর চেয়েও বেশি হয়েছে। এখন ওরা তারা মনে হয় যে বেশি খরচে মেট্রো রেল করে, তাহলে আমি ওইটাকে চুরি বলবো কিভাবে? এখানে কিন্তু একটা না, ঝামেলা আছে। আমি সেইটাকে খুব, কারণ এখনো তো ফাইনালাইজ হয় নাই। সেখানে হয়তো জমি অধিগ্রহণের খরচ বেশি বা অন্য কোনো, আগে ওইটা না দেখে কিন্তু কোনো ডিসিশন নেওয়া যাবে না যে দুর্নীতি হচ্ছে, এটা ডাবল হলো কেন। আগে দেখতে হবে, দেখে বোঝা যাবে যে সেখানে কি ফাঁক ফোকর রাখছে কিনা টাকা পয়সা। সেটা আর একটা ইস্যু। এবং হ্যাঁ, আওয়ামী লীগের আমলে অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে, এগুলো যদি বলা হয় যে হয়নি তাহলে ভুল বলা হবে। কিন্তু এই ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে যেয়ে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই বেশ দুর্নীতির আশ্রয় নিচ্ছে। কিছু কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক ছিল আননেসেসারি, কিছু কিছু, এইটা যে সবই। এখানে আওয়ামী লীগের যে 17 বছর তারা পাওয়ারে রয়েছে, 15 বছর 17 বছর তারা পাওয়ারে রয়েছে, সুতরাং তাদের পক্ষে তো কিছু তো কাজ করা সম্ভব ছিল। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে যে ওনারা একটা জেনারেশনকে মানে চর্যবৃত্তি, দুর্নীতিতে দুর্নীতি একটা ভালো জিনিস, দুর্নীতি করে আপনার গুছাই নিলেন। এই যে আমাদের তরুণরা দেখতেছেন না যে তারা সবাই আসলো, সামহাও তাদের হাতে অনেক টাকা, যেভাবেই হোক তাদের টাকা, তারা এখন খুব লাইফ স্টাইল তাদের চেঞ্জ হয়ে গেছে, তারা গণতন্ত্রের কথা বলে, তারা এসে কথা বলে। এটা তো ঈর্ষাদ আমলের রাজনীতির মতো। আপনি যদি সলিড বেস না থাকে, আপনি যদি দুর্নীতিমুক্ত না থাকেন, নৈতিকভাবে যদি আপনি দুর্বল থাকেন, আপনি যত বড় বড় সংবিধানের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন, এগুলো কিছুই আসে যায় না জনগণের কাছে। যেমন তারা তাদের আস্থা হারাই ফেলেছে। তো এটা হলো কিভাবে? আওয়ামী লীগ আমলে যে জিনিসটা ছিল, যারা দুর্নীতি করে অনেক টাকা পয়সা করতে পারছে, তাদেরকে ওই যে আপনি একটা টার্ম বললেন না যে করিতকর্মা, তাদেরকে ওইটাই বলা হয় যে করিতকর্মা। এই করিতকর্মা লোকরাই তো সর্বনাশ করে দিছে। দেখলাম যে এস আলম যে পরিমাণ টাকা আপনার বিদেশে পাচার করছে, সেটাকে যদি হিসাব করা হয়, 1,000 টাকার একটা নোট নাকি 1 গ্রাম ওজন, তাতে 3,500 টন নাকি হচ্ছে। একজনের হিসাব দিলাম, ফেসবুকে দেখতেছিলাম। হতে পারে যে 2 লক্ষ 2.5 লক্ষ কোটি টাকা যে লোকটা, সেই লোকটা কোথায়? সে লোকটা কোথায়? সে লোকটা পৃথিবী যেখানেই থাকুক, কমান্ডো দিয়ে ধরে নিয়ে আসা উচিত। কমান্ডো দিয়ে ধরেছে জাতির সাথে। এখন এই লোকটাকে কারা প্যাট্রোনাইজ করছে? কারা প্যাট্রোনাইজ করছে? আপনি তো বুঝতেই পারেন যে কারা প্যাট্রোনাইজ করছে। এটা রাষ্ট্রীয় সর্বোচ্চ মহল থেকে যদি প্যাট্রোনাইজ না করা হয়, তাহলে 6টা ব্যাংক খেয়ে দিতে পারে না একটা চিটাগাং এর একটা ব্যবসায়ী। এর কি বিচার হবে? আপনার তো বিচার হতে হবে। সে বিচারে কিন্তু কেউ সোচ্চার না। আপনি দেখেন, আপনি আমি আর কয়েকজন মিলে আমরা কতবার বললাম যে অ্যাডভাইজারদেরকে সম্পদের হিসাব দিতে হবে। তারা কিন্তু পাকাল মাছের মতো চলে গেল। তারা কিন্তু সম্পদের কোনো হিসাব দিল না। এখন হয়তো মিলাই ফেলবে আর কি। এই এখন আপনি তার হিসাব পাচ্ছেন না, তারা সরকারি পোস্টও নাই। এই যে এই যে একটা কালচার ডেভেলপ করে গেল, যে এই যে ধরেন এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের এই যে লোকগুলি বেশিরভাগই দুর্নীতি করছে, পেপারে উঠছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, আমরা পার্সোনালি জানতে পারছি। কিন্তু
তাদেরকে কি সেফ এক্সিট দেওয়া হয়েছে? তাদের দুর্নীতির কি তদন্তের জন্য আপনার এই বর্তমান যে সরকার, সেই সরকার কি কোনো অ্যাকশন নিতেছে? আমি তো দেখি না। তাহলে হলো কি, যে শেখ হাসিনার আমলের যে বড় বড় দুর্নীতিবাজ, তারা কিন্তু পার পেয়ে গেছে অলরেডি। ইউনূস সরকার তাদের পার পেয়ে গেছে। এখন বিএনপি সরকার আসছে, বিএনপি সরকার আবার ইউনূস সরকারকে আপনার সেফ এক্সিট দিচ্ছে। এই দিতে দিতে বাংলাদেশ কিন্তু একটা আপনার কি বলে একটা ফেইল্ড স্টেটের দিকে চলে যাবে। ফার্স্ট কথা হচ্ছে যে দুর্নীতিবাজদেরকে আপনি হ্যাং করেন, হ্যাং না করেন তাদেরকে চিরকাল বন্দি করে রাখেন, যেন সবাই বুঝতে পারে যে চুরি করলে শাস্তি আছে। চুরি করলে শাস্তি নাই। চুরি করলে ভালো ভালো দামি দামি 20,000 টাকার পাঞ্জাবি পরে বড় বড় কথা বলা যায়, এই সংবিধানটা ঘাইটে অনেক কথা বলা যায়, এবং সময় কাটানো যায়, টক শোতে যায়। এই মডেলটা কিন্তু হয়ে গেল আপনার, যে এরশাদীয় মডেল, শেখ হাসিনার মডেল। এগুলি তো আমরা আশা করিনি। আমরা চাচ্ছিলাম যে দেশে প্রকৃতপক্ষে গণতন্ত্র আসবে, আপনার স্বচ্ছতা আসবে, দুর্নীতিমুক্ত একটা সমাজ পাবো, বৈষম্যহীন একটা সমাজ পাবো। আমরা কিন্তু সেটা পাই নাই। পাওয়ার আশা আমি এখন আর খুব একটা করি না। মানে নতুন সরকার আসার পরেও করেন না? নতুন সরকার, নতুন সরকার তো দুর্নীতির এগেনস্টে কোনো স্ট্যান্ড নেয় নাই। আপনার দুর্নীতি দমন কমিশনই নাই। দুর্নীতি দমন কমিশনই আপনার নাই। এখন কমিশনের একজন মেম্বার নাই, একজন চেয়ারম্যান নাই, কেউই নাই। কিভাবে দুর্নীতির বিরুদ্ধে হবে? এটা তো ছিল টপ প্রায়োরিটি। দুর্নীতি দমন কমিশনের মধ্যে ভালো লোকজন আয়না দুর্নীতির এগেনস্টে ঝাঁপাই পড়ার কথা ছিল। শেখ হাসিনার এগেনস্টে কিন্তু ফাইট হচ্ছে দুর্নীতির জন্য, আমি অপশাসনের একটা জন্য। জিনিস বুঝি না, আমি প্রায় সময় দেখেছি যে দুর্নীতি দমন কমিশনের প্রধান করা হয় সাধারণত কোনো একজন আমলাকে। তো বাংলাদেশের আমলাদের মধ্যে কি সৎ লোক আছে নাকি খুব একটা? আছে, কিন্তু আছে, থাকবে না কেন? আমাদের মধ্যে অনেকেই সৎ লোক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে ওইটা যে তার তো স্বগোত্রীয়। আপনি যতই সৎ হন, আপনি যখন যার সাথে 20 বছর চাকরি করছেন, একই মিনিস্ট্রিতে হোক বা একই, তাকে প্রতি একটা পার্সোনাল আসে যায়, একটা বিব্রত বোধ আসে যায় এখানে অন্য ওটা বিভাগ সৎ হলো থেকে। কিভাবে? পারেন তাহলে সৎ হলো কিভাবে? না, আপনার সেটা নৈতিক ভাবে হইতে পারে যে একটা ল্যাপস আসে, সেই জন্য আপনি অন্য প্রফেশন থেকে আনতে পারেন। দুর্নীতি যেমন ধরেন, এই আমলাদের বিরুদ্ধে যদি কোনো প্রসিকিউশন করতে হয়, চার্জশিট দিতে হয় বা তদন্ত শুরু করতে হয়, সরকারের পারমিশন লাগে। রাইট? সরকার কারা? আমলারাই। সুতরাং এটা একটা কি বলবো, এটা গোলক ধাঁধা। এটা একটা আহ, সঠিক দুর্নীতি দমন কমিশন না। দুর্নীতি দমন কমিশন থাকবে একেবারে ইন্ডিপেন্ডেন্ট থাকবে, যার উপরে কোন রকমের প্রভাব থাকবে না, এবং ইম্পেকেবল ক্যারেক্টারের আপনার লোক নিতে হবে, যারা দুর্নীতি যাদেরকে টাচ করে নাই, যারা ভীত না, যারা চাকরির ভিতর না। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের চাকরি তো পার্মানেন্ট, মানে 5 বছরের জন্য পার্মানেন্ট দিয়ে দেওয়া হয়, সুপ্রিম জুডিশিয়াল না করে তাদেরকে সরানো যায় না। কিন্তু তারপরেও তারা তেমন একটা করতে পারে নাই, করে নাই তেমন একটা কিছু। 2-4 জনে করছে, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা সরকার বিরোধিতা করে তাদেরকে হেনস্থা করা হয়েছে, সামান্য অছিলাই তাদেরকে হেনস্থা করে ঢুকে রাখা হয়েছে জেলে। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর বক্তব্য। আসলে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন যে আওয়ামী লীগের সামনে একটা বিচারের অধ্যায় রয়ে গেছে। সে বিচারে কিন্তু যে কোনো ফলই হতে পারে। কিন্তু আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মী সমর্থক আওয়ামী লীগের আছে। এই বিপুল জনগোষ্ঠীর মধ্যে যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, যে চিন্তা, তার বাস্তবায়ন অথবা প্রতিফলন কিভাবে ঘটবে? যদি আজকে আওয়ামী লীগের রাজনীতিকে স্বাভাবিক করে দেওয়া হয় বিচার বিভাগীয় সিদ্ধান্তের মাধ্যমে, তারপরও কি এই দলটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে? ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী যে কথাটা বললেন, যে ইঙ্গিত দিলেন যে আওয়ামী লীগের টোটাল লিডারশিপ হয়ে গেছে এখন, তারা করাপশনের মাধ্যমেই এই লিডারশিপটা পেয়েছিল এবং ধরে রেখেছিল। এই করাপ্ট লিডারশিপ দিয়ে আপনি একটা পাবলিক অর্গানাইজেশন কিভাবে গড়ে তুলবেন? যারা আওয়ামী লীগকে ভালোবাসেন তাদের কাছে এই প্রশ্নটা।
আপনারা কি তাদের দিকেই তাকিয়ে থাকবেন নাকি কিছু করবেন? তারা তো ছাড়বে না, তারা জগদ্দল পাথরের মতো সামনে বসে আছে। তো আপনারা যদি তার অপেক্ষায় থাকেন তাহলে আবার সেই আগের একটা আওয়ামী লীগ পাবেন আপনারা, যে আওয়ামী লীগ নিজের দলকে নিজেরা ধ্বংস করে দেবে। আমরা জানি না বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, আমাদের রাজনীতি এখন কোন পর্যায়ে আছে। সরকারি দল বিএনপি, বিরোধী দল জামাত ইসলামী, এই যে চিত্রটা, এই চিত্রটাকেও খুব বেশি গণতান্ত্রিক বলা যায়? এসব নিয়ে আমার ধারণা আগামী সময়ে আলোচনা চলতে থাকবে। আপনারাও এই সমস্ত প্রশ্ন তুলবেন, নিজেরা নিজেরা জবাব খুঁজবেন। এই জবাবের সন্ধান দ্রুতই পেয়ে যান, এই প্রত্যাশা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।